ওনার লেখার ঘর, এই ঘরে বসে উনি লিখতেন, এই চেয়ারে বসতেন। সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটিতে থাকছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি ভ্রমণ। তো সকালবেলায় কলকাতা থেকে বেরিয়ে একদিনের জন্য দেউলটি ও তার আশেপাশে রূপনারায়ণ নদী ঘুরে আবার বিকালের দিকে কলকাতায় ব্যাক করা। কলকাতা থেকে দেউলটির ডিস্টেন্স 70 কিলোমিটার। তো 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে যেতে। তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম নিবেদিতা সেতু ধুলাগড় হয়ে দেউলটির উদ্দেশ্যে। তো সকালে বেরিয়ে ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে বাদিকে এক জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। চিকেন পিৎজা, চিকেন প্যাটিস ও তার সঙ্গে ছিল চা। এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তো কলকাতা থেকে দেউলটি যেতে আপনাদের কটা টোল দিতে হবে সেটা এবার বলি। তো প্রথমে আপনাদের নিবেদিতা সেতুতে 65 টাকা অন ওয়ে এবং 24 ঘন্টার মধ্যে আবার ফিরে আসলে আরও 65 টাকা, 130 টাকা। ধুলাগড় টোল প্লাজায় প্রথমবার 130 টাকা ও পরের বার 65 টাকা, সব মিলিয়ে 325 টাকা আমার টোল লেগেছিল। লাস্টে এসে পৌঁছালাম দেউলটি শরৎচন্দ্রের বাড়ির সামনে। তো এখানেই দেখতে পাচ্ছেন বাদিকে গাড়ি রাখার পার্কিং। এখানে কিন্তু পার্কিংয়ে কোনো পয়সা লাগে না, এই শরৎচন্দ্রের বাড়ির গেটের অপোজিটেই রয়েছে পার্কিংটা। তো এখানে গাড়ি রেখে এবার শরৎচন্দ্রের বাড়ির ভিতরে ঢুকবো। তো কথাশিল্পী শরৎচন্দ্র এখানে বসে রূপনারায়ণের নদীর ধারে বসেই প্রচুর উপন্যাস লিখেছেন। শোনা যায় তার জীবনের 12টি উপন্যাস তিনি এই বসত বাড়িতে লিখেছিলেন। তো আগে রূপনারায়ণ নদীটা এই বাড়িটির খুব কাছেই ছিল, পরবর্তীকালে আস্তে আস্তে চড়া পরে রূপনারায়ণ নদী বাড়িটি থেকে একটু দূরে হয়ে গেছে। মানে এই বাড়ি থেকে মোটামুটি 700-800 মিটার দূরে এখন রূপনারায়ণ নদীটি রয়েছে। তো সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখাই, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ অ্যাক্ট অনুযায়ী এই বাড়িটি এখন সংরক্ষিত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা, এবং এটা বেশ দর্শনীয় স্থান। বহু লোক কিন্তু এই শরৎচন্দ্রের বাড়িটা দর্শন করতে আসে। বাড়ির লোকেশনটাও খুব সুন্দর, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা এবং এই সামনেই বাড়ির সোজাসুজি একটা পুকুর ঘাট বাঁধানো রয়েছে। তো শোনা যায় শরৎচন্দ্র এই পুকুরে স্নান করতে যেতেন। তো চারিদিকে বেশ সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা, বেশ ওয়েল মেনটেন্ড বাড়িটা, সুন্দর দোতলা একটা বাড়ি। তো খুবই ভালো লাগবে আপনাদের আসলে এখানে। আর একটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, বহু দর্শনীয় স্থান আমরা দেখি সেখানে টিকিট সিস্টেম রয়েছে, টিকিট কেটে আপনাদের সেই জায়গায় দেখতে হবে। বাট কথাশিল্পী শরৎচন্দ্রের এই বাসভবনটি দেখতে আপনাদের কিন্তু কোনো রকম টিকিট লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই দোতলা বাসভবনটি দেখতে পারেন এবং সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখতে পারেন তার ঘরগুলো। চলুন এবার আপনাদের দেখাই বাড়ির ভিতরটা। হ্যাঁ, তো যদি বলেন কোথায় কি ওনার লেখার ঘর, এই ঘরে বসে উনি লিখতেন, এই চেয়ারে বসতেন, টেবিলে খাতা রেখে লিখতেন। জানলাটা খুলে দিলে রূপনারায়ণ নদী দেখা যেত। তখন নদীটা কাছে ছিল, গাছ প্রাচীর ছিল না। আচ্ছা। ওনার জুতো, এই লাঠি, এই নিচের মৃত্যুর ছবিটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। আচ্ছা। প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়, দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে, কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাবার 23 বছর পর এই বাড়িতেই মারা যায়। মেজ ভাই বেলুড় মঠের মহারাজ ছিলেন, উনি বিয়েটা করেননি। এই ডান দিকে ছবিটা ছোট ভাই, এই ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে এখন এই বাড়ির মালিক। আচ্ছা আচ্ছা, এই ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে, ভাইপোর ছেলে, শরৎবাবুর ভাইপোর ছেলে। আর ওই কাছে ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দিয়েছিল 1936 সালে। তখনকার 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট দিয়েছিল। আচ্ছা। আরেকটা কি আছে? এটা বৈঠকখানার ঘর, এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং বৈঠক করতো রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, চিত্তরঞ্জন দাস সবার সঙ্গে ইনি এখানে বসে মিটিং করতো। সেই ঘর। শরৎবাবুর সোফা আর শাল, সোফার উপরে যে ছবিটা দেখছেন ওইটাই নাতি নাতবউয়ের ছবি। আচ্ছা। বর্তমানে ওনারা দুজনেই আছেন। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। তার পাশে একটা রেডিও, দিকে একটা ঘড়ি চলছে দেখুন, 100 বছর আগের ঘড়ি, 100 বছর পুরনো একটা ঘড়ি। এই চলে, একদিন দম দিলে 7 দিন চলে। শরৎচন্দ্রের ব্যবহৃত শাল, চেয়ার খুবই সুন্দর। এই ঘরে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসা করতেন, উনি ভালো হোমিওপ্যাথিক ডাক্তারও ছিলেন। এই যে তার ঘরটা আপনাদের দেখাই, এখানে বসে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। এই যে ওনার পুজোর ঘর বা ঠাকুর ঘর শরৎচন্দ্রের, এখানে এখনও মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের এবং প্রত্যেক দিন এখানে পুজো দেওয়া হয়। আর পিছনটা আপনাদের দেখাই, পিছনটা বেশ সুন্দর সুন্দর একটি ঘর রয়েছে। এখানে মেবি কোনো শস্যাদি ধান এগুলো মজুত করে রাখা হতো। আর এই পাশটা খুব সুন্দর করে সাজানো, বেশ ওয়েল মেনটেন্ড। এবার আমরা উপরের দিকে যাচ্ছি, উপরে কি আছে সেটা দেখাচ্ছি, চলুন আমাদের সাথে।
ওই দোতলায় ওঠা হলো। তো এখান থেকে বাইরের ভিউটা দেখাই, বেশ সুন্দর, চারিদিকটা বাগান সাজানো, আর এখানে সবাই যে যার মতো ফটো তুলছে। আর এই ঘরগুলো বিভিন্ন রকম জিনিস রয়েছে শরৎচন্দ্রের ব্যবহৃত। শরৎচন্দ্রের বিছানা, শয়নকক্ষ বলতে পারেন, চেয়ার, বিছানা পাতা রয়েছে, টেবিল, বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে। আর আরেকটি ঘর পাশের রুমে উনি শয়ন যেতেন বা ঘুমাতেন, আর এই আরেকটা রুম, এখানে বিভিন্ন রকম ওনার ব্যবহৃত সামগ্রী রয়েছে। এই সুন্দর পুরোনো দিনের জিনিসপত্র, পুরোনো দিনের ঘড়ি এখনও রয়েছে, খুব সুন্দর ঘরটি সাজানো। একটা জিনিস, এইখানেই বেশ পাখির, বদ্রি পাখির একটা বাসা রয়েছে, মানে বদ্রি পাখির খাঁচা রয়েছে। তো ওইটা দেখে গুলু আমাদের খুবই আনন্দ। পাখি কি করছে? ওই যে গুলু পাখি দেখে সব কিছু ভুলে গেছে, কোথায় মা কোথায় বাবা কোনো নেই, এই পাখি দেখে নাচানাচি। এবার আপনাদের দেখাই দোতলার আরেকটি রুম। এই রুমটিও খুব সুন্দর করে সাজানো, পরিপাটি করে গোছানো। দোতলায় মোট 3টি রুম ও নিচের তলায় 3টি রুম রয়েছে, এবং বাড়িটি উপরটা টালি দিয়ে করা রয়েছে। তো খুবই সুন্দর, বেশ গ্রাম্য পরিবেশে, চারিদিক সুন্দর, ওয়েল মেনটেন বাগান পরিবেষ্টিত একটি বাড়ি। তো একদিনের ছুটিতে কলকাতা থেকে ঝটিকা সফরে আপনাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। এবার আপনাদের বলবো এই শরৎচন্দ্রের বাড়িটি দেখার টাইমিং, কখন থেকে কখন খোলা থাকবে সেটা। কখন কি কখনটা? হ্যাঁ, আর আবার ওই 12:30 থেকে ওই 2টো 2:30 পরে 3:30 থেকে 5:30। আর শীতকালে, আর গরমকালে আরো 1 ঘন্টা ওদিকে বেড়ে যাবে। গরমকালে 5:30 থেকে 6:30 হবে। আর বন্ধ কোনোদিন থাকে না? সপ্তাহে 7 দিনই খোলা, 4টে থেকে 6টা। আর গরমকালে কি আর বন্ধ কোনোদিন থাকে? কোনোদিনই থাকে না, রেগুলার খোলা। তো যেমন শুনলেন, সকাল 10টা থেকে দুপুর 12টা, দুপুর 12:30 থেকে 2:30, ও বিকাল 3:30 থেকে 5:30 অবধি শীতকালে। আর গরমের সময় 10টা থেকে খুললেও বিকালবেলায় 4টে থেকে 6টা, 6:30 অবধি খোলা থাকে। তো সপ্তাহে 7 দিনই খোলা, এটা কিন্তু কোনো দিনই বন্ধ থাকে না। তো যে কোনো দিনই আপনারা আসতে পারেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখে বাড়ি থেকে বেরিয়ে কয়েকটি মোমেন্টোর দোকান পেরিয়ে আমরা চলে যাচ্ছি এবার রূপনারায়ণ নদীর ধারে। তো এই রূপনারায়ণ নদীর ধারে যেতে গেলে আপনাদের শরৎচন্দ্রের বাড়ি থেকে 500-600 মিটার কিন্তু হেঁটে যেতে হবে। এই যে দেখাই, ওই যে শরৎচন্দ্রের বাড়ি ওই জায়গাটায় রয়েছে। তো ওখান থেকে কিছুটা হেঁটে আসলেই এই সামনেই রূপনারায়ণ নদী। তো আগের শোনা যায় এই বাড়িটির খুব কাছেই রূপনারায়ণ নদী ছিল, কিন্তু বর্তমানে নদীর গতিপথ বদল করে নদীটি আর একটু দূরে সরে এসেছে। তো চলুন আমাদের সাথে এবার রূপনারায়ণ নদীর পাড়ে আমরা যাচ্ছি। তো বহু জনসমাগম এখানে রয়েছে। তো জাস্ট এসে পৌঁছালাম রূপনারায়ণের ধারে, অপূর্ব সুন্দর, বেশ ঠান্ডা হাওয়াও বইছে। তো শরৎচন্দ্রের বাড়ি দেখে এদিকটা, এই রূপনারায়ণের ধারে আমরা আসলাম। এই ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 2 মিনিট, বাড়ি থেকে দেখাই যায় নদীটা। তো খুবই সুন্দর, দারুণ ওয়েদার, আবহাওয়াটা দারুণ। এই নদীর একদিকে যেখানে চওড়া পড়ছে, এদিকটা সব চাষ করছে যে যার মতো। আর এখানে একটু মেলা টাইপেরও বসছে, বহু লোক যাতায়াত করছে, যেহেতু শরৎচন্দ্রের বাড়ি পিকনিক স্পট টাইপেরও হয়েছে। আর একদিকে রূপনারায়ণ, তো বহু লোক পিকনিকও করছে, বহু লোক ফটোও তুলছে, সেলফি তুলছে, সব রকমই হচ্ছে, দারুণ, খুব ভালো লাগে। এই যে আমি আমার বন্ধু প্রো, তাকাও, এই যে প্রো, আমরা সবাই মিলে একসঙ্গে নদীর ধারে, দারুণ লাগছে। পরন্ত বিকেলে সূর্যের তাপটা কম, আর যেহেতু আমরা শীতকালে গেছিলাম তাই হালকা রোদে মিঠে রোদই লাগছিল আমাদের। তো বেশ ভালোই লাগছিল নদীর ধারে দাঁড়িয়ে রোদ্দুর তাপ পোহাতে। তো এখানে বহু লোকের সমাগম ছিল এবং নদীটাও বেশ দেখতে সুন্দর লাগছিল। নদীর ধারে বেশ প্রচণ্ড হাওয়া বইছিল এবং চারিদিকের পরিবেশটাও ছিল খুব সুন্দর। তো বেশ ভালোই লাগছিল এখানে সময় কাটাতে। তো নদীর ধারে এই লোকাল সবজির দোকান, তো কোনটা কী দাম একটু জিজ্ঞেস করি। দিদি, ওই টমেটো কোনটা, কি ওই যেটা বাজছে ওটা কী সবজি? কত দাম ওগুলো? আর টমেটো, ফুলকপি, বাঁধাকপি কিরম দাম? 20 টাকা ফুলকপি। আর বাঁধাকপি? টমেটো কেজি? বেগুন, বরবটি, এগুলো সব? হ্যাঁ, নিয়ে যাই, দেখি কত দাম এগুলো। বেগুন কত করে এখানে? 40। লঙ্কা 10। আচ্ছা, খুব ভালো, বেশ একদম নদীর ধারেই বাজার। মানে এখানে লোকাল সবজি, এদিকটা চাষ হচ্ছে, এদিকে চাষ হচ্ছে, চাষের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন নিজেরার মতো এনে বেচছে। তো এখানে চাইলে আপনারা পারচেস করতে পারেন। লোকাল বাজার দেখে ফুচকা খেয়ে তারপরে আসলাম এখানকার একটা ছোলা মটরের দোকানে। তো এই দাদা বললো এখানকার বিখ্যাত খাবার হচ্ছে ছোলা মটর মাখা, আলু কাবলি, মুড়ি মাখা আর মুড়ি ঘুগনি। তো আমরা ছোলা মটর মাখা ও আলু কাবলি অর্ডার দিলাম, তো সেটাই তৈরি হচ্ছে।
তো মনে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে যাওয়া, সেই স্কুল লাইফের ছোলা মটর মাখা বা আলু কাবলি ঘুগনি খাওয়া। তো ভালোই লাগছিল নদীর পাড়ে, ঠান্ডা একটু হাওয়াও বইছিল, তার মধ্যেই ছোলা মটর মাখা ও আলু কাবলি মাখা খেতে দারুণ লাগছিল। তো আলু কাবলি ও ছোলা মাখা খাবো, খেয়ে তারপরে আমাদের পরের গন্তব্য হবে শরৎচন্দ্রের বাড়ির সামনেই যে জায়গাটায় আমাদের গাড়ি পার্ক করে রাখা সেখানে। তো এই যে বেরিয়ে আপনাদের দেখাচ্ছিলাম শরৎচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে যে শরৎচন্দ্রের বাড়ির সামনে কিছু টুকটাক মোমেন্টো, বিভিন্ন রকম টুকটাক স্টেশনারি দোকান রয়েছে। তো সেখানে শরৎচন্দ্র স্মৃতিবিজড়িত বিভিন্ন রকম মোমেন্টো বিক্রি হতে দেখলাম। তো যাওয়ার সময় সেই কয়েকটা জিনিস সংগ্রহ করব বাড়ির লোকেদের জন্য গিফট আইটেম হিসাবে এবং বাড়িতে মোমেন্টো হিসাবে সাজিয়ে রাখার জন্য। তো চলুন আমাদের সাথে। তো এবার আপনাদের দেখাই শরৎচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে কী কী মোমেন্টো যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের বাড়ির জন্য বা বাড়ির কাউকে গিফট করার জন্য, সেগুলো কেমন কেমন দাম সেগুলো সব কিছু। তো চলুন দেখা যাক। তো শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত বিভিন্ন উপন্যাস দিয়ে তৈরি বিভিন্ন রকম মোমেন্টো এখানে রয়েছে। এইগুলোর প্রত্যেকটি দামই ছিল 50 টাকা করে। এই যে দেখুন মহেশ, দেবদাস, মহেশ, আবার এই যে বিন্দুর ছেলে। তো শরৎচন্দ্রের লিখিত বিভিন্ন রকম উপন্যাসের নাম দিয়ে বেশ সুন্দর কাঠের তৈরি মোমেন্টো এখানে রয়েছে। এগুলো আপনারা গিফট আইটেম হিসাবে বা নিজেদের মোমেন্টো হিসাবে সংগ্রহ করতে পারেন। তো খুবই ভালো লাগলো এগুলো দেখে। এরপর আমরা গেছিলাম এখান থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ করতে রোডের ধারেই নিউ ঘোষ হোটেল। ঘুরতে ঘুরতে বেশ দেরি হয়ে গেছিলো, লাঞ্চ করতে করতে প্রায় 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। তো রোডের ধারেই এই হোটেলটি হওয়ায় গাড়ি পার্ক করতে কোনো অসুবিধা হলো না। তো হোটেলের সামনেই গাড়িটি রেখে আমরা চললাম ভিতরে। চলুন দেখাই হোটেলের ভিতরটা কেমন এবং মেনুতে কী কী ছিল এবং খাবারের প্রাইস কীরকম, তারপরে খেয়ে আপনাদের বলবো খাবারের টেস্ট কেমন ছিল। তো ভিতরটা খুবই সুন্দর ছিল। আর আরেকটি ভিতরের হোটেলের ভিতরে আরেকটি পার্ট ছিল, সেখানে এসি সম্বলিত ছিল। তো আমরা সেই জায়গাটায় গেছিলাম যেহেতু বাচ্চা নিয়ে, এই জায়গাটা চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা হওয়ার সুবাদে ধুলোবালি কম ছিল। তো এই ভিতরেই আমরা বসলাম। তো খাবারের অর্ডার দিচ্ছিলাম, মেনু কার্ড দেখা চলছিল। তো বিভিন্ন রকম আইটেম এখানে ছিল। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি আর চিকেনের একটা আইটেম, চিকেন টিকিয়া মশালা। এবার আপনাদের দেখাই মেনু কার্ডটা। তো মেনু কার্ডে বিভিন্ন আইটেম ছিল, তো সেগুলো দামও আপনারা দেখে নিতে পারেন এই মেনু কার্ড থেকে। তো খাবার অর্ডার দিলাম আমরা ভেজ থালি ও চিকেন টিকিয়া মশালা। তো ভেজ থালি চলে এসেছে। স্পেশাল ভেজ থালিতে ডাল, আলু ফুলকপির তরকারি, একটা পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টান্ন ও দই ছিল এবং তার সঙ্গে এই যে চিকেন টিকিয়া মশলা। তো স্পেশাল ভেজ থালি আমাদের পড়েছিল 130 টাকা। তার সঙ্গে এই স্পেশাল চিকেন টিকিয়া মশলা এটা 270 টাকা পড়েছিল। তো খাবারের টেস্ট ভালোই ছিল এবং ভাত কিন্তু আনলিমিটেড ছিল, মানে যতবার খুশি আপনারা ভাত নিতে পারেন। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, খাবারের শেষে দই মিষ্টির সঙ্গে এরা এখানে পরমান্ন বা মিষ্টান্ন দেয়। তো খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। তো খেয়ে দিয়ে আমরা চললাম আবার বাড়ির দিকে। তো বন্ধুরা, একদিনের ছুটিতে আপনারা কলকাতা থেকে সকালে বেরিয়ে সারাদিন ঘুরে বিকালে আবার বাড়ি ফেরত আসতে পারেন। তো ওয়ান ডে আউটিংয়ের জন্য দেউলটি কিন্তু খুব ভালো প্লেস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন টাটা।